আর্মেনিয়ায় গণহত্যার অংশীদার ইসরায়েল। নাগর্নো কারাবাখ নিয়ে আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে বলছেন বাকু। মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে নতুন ফোরাম চায় চীন। চীনের নেতারা বিশ্বস্ত হতে পারে না, কেবল প্রতারণা ও ছলচাতুরিতেই হারানো সম্ভব আমাকে বলছেন বাইডেন। ইরাক থেকে সেনা প্রত্যাহার না করলে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হবে বলছে কাতাইব হিজবুল্লাহ। জনপ্রিয়তা কমলেও সুচির দল আবার ক্ষমতায় আসবে। এবার ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেয়া কিশোর শনাক্ত। আর্মেনিয়ার বিরুদ্ধে গণহত্যার অংশীদার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নাগর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট এরাইক হারুতিয়ান। এ খবর জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, বিচ্ছিন্ন প্রজাতন্ত্র আর্মেনীয়দের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য ইসরায়েল আংশিক দায়ী। তিনি বলেন, 2016 সালের এপ্রিলের যুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ শুধু এটা জানত না যে তারা আজারবাইজানের কাছে যে অস্ত্র বিক্রি করছে তা প্রতিরক্ষামূলক উদ্দেশ্য নয়, বরং আক্রমণাত্মক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এই অস্ত্রগুলো ইসরায়েল থেকে আসা বিশেষজ্ঞরা ব্যবহার করেছিল। এরাইক হারুতিয়ানের বক্তব্য অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা জানেন না যে ড্রোনগুলো আজারবাইজান কর্তৃক বেসামরিক নাগরিকের ওপর আক্রমণ চালানো সহ আক্রমণাত্মক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এটি ছিল মিথ্যা অভিনয়। ইসরায়েলকে অভিযুক্ত করে বিরোধী অঞ্চলের এই নেতা বলেন, অবশ্যই তারা জানে এবং তারা প্রতিনিধিত্ব অস্ত্র সরবরাহ করছে, এবং ইসরায়েলি কর্তৃপক্ষ যারা নিজেরাই একটি গণহত্যা থেকে বেঁচে গেছে তারা এই কারাবাখ গণহত্যার জন্য দায়ী। তিনি বলেন, কেবল ইসরায়েলি কর্তৃপক্ষই নয়, অন্যান্য দেশের লোকেরাও জানেন যে কি চলছে এবং তারা আজারবাইজানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। একই দিন ইয়েরেভেন এবং অস্বীকৃত নাগর্নো কারাবাখ কর্তৃপক্ষ এই অঞ্চলে যুদ্ধে বাকুকে ইসরায়েল ও তুরস্ক সামরিক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করে। তবে আজারবাইজান এটিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছে। তেল আবিবের সঙ্গে বাকুর ভালো সম্পর্ক নষ্ট করতে এমন অভিযোগ করা হচ্ছে। এছাড়া একই দিন আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসন হোসেইনি বলছেন, মানবিক সহায়তার আড়ালে তুরস্ক ও ইসরায়েল থেকে আজারবাইজানকে হামলার জন্য ড্রোন সরবরাহ করা হচ্ছে। 27 সেপ্টেম্বর বিরোধী ও নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগর্নো কারাবাখ সংকট নিয়ে শান্তি আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। রাশিয়ার কেআরবিটি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে। তুরস্ক এই আলোচনায় কী ভূমিকা পালন করতে পারে এমন প্রশ্নের জবাবে আলিয়েভ বলেন, তুরস্কের উপস্থিতিকে হয়তো আইনসম্মত দিক দিয়ে বা প্রয়োজনীয়তার নিরিখে পরিমাপ করা যাবে না, তবে এটি একটি টেকনিক্যাল ইস্যু। আজারি প্রেসিডেন্ট এমন সময় দাবি জানালেন যখন তার দেশকে সামরিক সহযোগিতা সহ সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য তুরস্ককে অভিযুক্ত করছে আর্মেনিয়া। এমনকি ইয়েরেভান একথাও বলছে, তুরস্ক কারাবাখ সংকটের একটি পক্ষ নিয়েছে বলে তাকে মধ্যস্থতাকারী মিনস্ক গ্রুপ থেকেও বাদ দিতে হবে। তবে আজারবাইজান আর্মেনিয়ার এই অভিযোগ নাকচ করে দিয়েছে। সম্প্রতি নাগর্নো কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হলে তুরস্ক স্পষ্টভাবে ঘোষণা করেছে দেশটি বাকুর পাশে রয়েছে এবং আজারবাইজানকে সব রকম সাহায্য করতে দ্বিধা করবে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে নতুন একটি ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠকের পর তিনি এমন দাবি তুলেছেন। এ সময় তেহরানের প্রতিও চীনের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন ওয়াং ই। রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তির অঙ্গীকার মেনে চলার প্রতিও জোর দেন ওয়াং ই এবং জারিফ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা ওই ঐতিহাসিক পারমাণবিক চুক্তিকে ত্রুটিপূর্ণ দাবি করে 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে তিনি ওই চুক্তি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এছাড়া ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরপর থেকে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বেড়েছে বিষয়টি ঘিরে। শনিবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় টেংচং শহরে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেন যুদ্ধ, ইরাকে প্রভাব বিস্তার ও তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় রিয়াদের সমর্থনে আঞ্চলিক বৈরী সৌদি আরব সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের তিক্ততা চলছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপের একটি প্ল্যাটফর্ম প্রস্তাব করেছে চীন, যেখানে সবার সমান অংশীদারিত্ব থাকবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের উপায় খুঁজে বের করা এবং সংলাপের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ত্বরান্বিত করতে পারবে এই ফোরাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় মুসলিম দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ঘিরে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতিমধ্যে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি করছে। আমি যখন হংকংয়ের গভর্নর ছিলাম, তখন আমার অন্যতম সমালোচক ছিলেন চীনে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার পার্সি ক্র্যাডক। ক্র্যাডক সবসময় বলতেন, চীন কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। ক্র্যাডক একবার বলেছিলেন, চীনের নেতারা হিংস্র স্বৈরশাসক হতে পারে, তবে তারা এক কথার মানুষ এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রাখতে বিশ্বস্ত হতে পারে। পর্যবেক্ষকের প্রথমার্ধের সেই সত্যতার বিস্ময়কর প্রমাণ রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একনায়কত্ব অবশ্যই উগ্র। জিনজিয়াংয়ের নীতি বিবেচনা করুন। পর্যবেক্ষকের প্রথমার্ধে সেই সত্যতা রয়েছে। 1 মিলিয়নেরও বেশি মুসলিম উইঘুরকে কারাগারে আটক রাখা, জোর করে নির্বীজনকরণ এবং গর্ভপাত ও দাশ্রমের বিষয়টি জাতিসংঘের গণহত্যার সংজ্ঞায় রয়েছে। এমন নিপীড়ন ঠকি সম্প্রদায়ের নির্যাতনকে ছড়িয়ে যায়। স্যাটেলাইট চিত্রের ওপর ভিত্তি করে এক অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সমীক্ষায় ইঙ্গিত দেয়, চীন জিনজিয়াংয়ে 380টি ক্যাম্প তৈরি করেছে, 14টি এখনও নির্মাণাধীন রয়েছে। প্রাথমিকভাবে এই শিবিরগুলো স্থাপনের বিষয়ে অস্বীকার করা হয়। পরে কিছু চীনা কর্মকর্তা দাবি করেছেন, তাদের মধ্যে আটক বেশিরভাগ লোকই এরই মধ্যে তাদের নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেছেন। স্পষ্টতই এটি সত্য থেকে অনেক দূরে। তাহলে শিও তার কমিউনিস্ট পার্টির পরিচালিত মন্ত্রণালয়ের সদস্যদের এক কথার মানুষ হওয়ার বিষয়টি কোথায় গেল? হাই ক্যাক্রোডেংয়ের বর্ণনায় সেই বিষয়টির বাস্তবে কোনো ভিত্তি নেই। বিশ্বের শেষ কাজটি হবে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের উপর বিশ্বাস করা। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, কেবল প্রতারণা ও ছলচাতুরেই তাকে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থীর কাছে হারাতে পারে। তবে নির্বাচনের ফল যাই হোক, তিনি তা মেনে নেবেন বলেও জানান বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট বাইডেন। নির্বাচনের মাত্র 22 দিন আগে পেনসিলভেনিয়ার এক প্রচারণায় সম্ভাব্য ভোটার উৎসাহমূলক এক বক্তব্যে এসব কথা বলেন বাইডেন। ব্যাটল গ্রাউন্ড রাজ্যটিতে অবশ্য জিততে হবে উল্লেখ করে তিনি বলেন, ভোট দেয়া নিশ্চিত করুন, কারণ ভোট কেন্দ্র সংশ্লিষ্ট প্রতারণা ও ছলচাতুরি কেবল এই নির্বাচনে আমাদের হারাতে পারে। বাইডেন ট্রাম্পের বক্তব্যের রেফারেন্স দিয়ে বলেন, তিনি ভোটদানের প্রতি নিরুৎসাহিত করছেন, ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে সন্দেহ অবিশ্বাস তৈরি করছেন এবং ভোটারদের ভীতি প্রদর্শনে রিপাবলিকান ভোট পর্যবেক্ষকদের উৎসাহ দিচ্ছেন। এছাড়া নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নে নিশ্চয়তা প্রদানমূলক উত্তর বারবার এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া ছেড়ে যাওয়ার আগে বাইডেন সাংবাদিকদের বলেন, তার মন্তব্যের ভিন্ন অর্থ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আমি নির্বাচনের ফলাফল মেনে নেব। এর আগে বাইডেন বলেছিলেন, তার একমাত্র বড় উদ্বেগ হচ্ছে বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। ভোটের দিনের যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা প্রতিরোধে তার প্রচারণা শিবির শত শত আইনজীবী ও স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। ট্রাম্প শিবির অবশ্য বলছেন, বাইডেন মিথ্যা বলছেন ও ভীতি ছড়াচ্ছেন। নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন প্রক্রিয়ায় শেষ পর্যায়ে রয়েছে। তারা বলছেন, প্রাইমারি ভোটে বিশৃঙ্খলা আইনি চ্যালেঞ্জ দেখা দিয়েছে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে। এদিকে বাইডেন বিজয়ের লক্ষণ স্পষ্ট দেখা যাওয়ায় ধনী আমেরিকানদের মধ্যে চিন্তার রেখা ফুটে উঠেছে। বছর শেষ হওয়ার আগেই তারা নিজেদের ভূসম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছেন দ্রুততার সঙ্গে, কারণ বাইডেন জয়ী হলে ট্যাক্স বাড়াতে পারেন বলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা সতর্ক করে দিচ্ছেন। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে যদি মার্কিন সরকার তাদের সেনা প্রত্যাহার করে নিতে ব্যর্থ হয়, তাহলে আমেরিকার সেনাদের ওপরে তারা হামলা চালাবে। সেক্ষেত্রে কাতাইব হিজবুল্লাহর হাতে যত ধরনের অস্ত্র আছে তার সবই মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে
প্রতিরোধকামী সংগঠনটি। ইরাকের জাতীয় সংসদ প্রায় 1 বছর আগে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে, যাতে ইরাকের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। কাতাইব হিজবুল্লাহ বলছে, ওই আহ্বান উপেক্ষা করে আমেরিকা যদি ইরাকের মাটিতে সেনা মোতায়েন অব্যাহত রাখে, তাহলে তাদের সামনে মার্কিন সেনাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো পথ থাকবে না। গত শনিবার এক যৌথ বিবৃতিতে ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর ফ্রন্ট হাসসার সাবি শর্ত সাপেক্ষে মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করার বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছে। তারা বলছে, ইরাকের মাটি থেকে আমেরিকা যদি দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়, তাহলে তারা রকেট হামলা সহ সব ধরনের হামলা বন্ধ করবে। ইরাকে প্রতিরোধকামী সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথ এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের জাতীয় পর্যায়ের কিছু সম্মানিত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে আমেরিকা নির্বিঘ্নে ইরাকের মাটি থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার সুযোগ পায়। মিয়ানমারের আসন্ন সাধারণ নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আসন সংখ্যা কমাতে পারে, তবে তারাই আবার ক্ষমতায় আসছে, কেননা প্রতিদ্বন্দ্বী দলগুলো এনএলডির কাছাকাছিও যেতে পারবে না। ফলে ভোটের পরেও মিয়ানমারের নীতিতে খুব বেশি পরিবর্তন আশা করা যাচ্ছে না, এমন পূর্বাভাস দিচ্ছে মিয়ানমারের নীতি নির্ধারক ও গণমাধ্যমগুলো। আগামী 8 নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। মিয়ানমারের 5,50,00,000 জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা 3,80,00,000। দেশটির জনপ্রিয় মিডিয়া ইরাবতীর বিশ্লেষণে বলা হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারণে এবারের নির্বাচনে এনএলডির ভোটের সংখ্যা কিছুটা কমবে। এর উপর কোভিড-19 মহামারীর কারণে ভোটার উপস্থিতিও কমবে। তবে এবার প্রবাসী ভোটারের সংখ্যা বাড়তে পারে। শান্তিতে নোবেলজয়ী নেত্রী সুচির গণতন্ত্রপন্থী এনএলডি 70% কম ভোট পাওয়ার আশঙ্কা নেই। গণতন্ত্রপন্থী এথনিক দলগুলো 12% এবং সেনা সমর্থিত প্রক্সি দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 10% ভোট পেতে পারে। ইয়াঙ্গুনের একটি সূত্র রোববার বলছে, ইউএসডিপিএ তাদের সমর্থক ছোট দলগুলো কোভিড পরিস্থিতির কারণে নির্বাচন পেছানোর দাবি করছে, তবে সরকার সময় মতো নির্বাচন করতে চায়। ভারতের ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির শিশুকন্যাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেয়া কিশোরকে চিহ্নিত করেছে পুলিশ। রোববার গুজরাটের মুদ্রা এলাকার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে ওই হুমকিদাতা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত নাবালক হয়, তাকে গ্রেফতার বা আটক করা হয়নি। আইপিএলের পরপর খারাপ পারফরমেন্সের জন্য ধোনির মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল বলে স্বীকার করেছে অভিযুক্ত কিশোর। তাকে রাঁচি পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের হাতে তাকে তুলে দেয়া হবে জানিয়েছে গুজরাটের পশ্চিম জেলার পুলিশ সুপার। এবারের আইপিএলে মোটেই ভালো সময় যাচ্ছে না চেন্নাই সুপার কিংস অধিনায়কের। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও ছিল তার পুনরাবৃত্তি। ওই ম্যাচে ধোনি 12 বলে 11 রান করেন। কেকেআরের বিপক্ষে 168 রান তাড়া করতে নেমে তার দল হারে মাত্র 10 রানে। সোশ্যাল মিডিয়ায় ধোনির ফর্ম নিয়ে চর্চা চলছিল। কেকেআর এবং সিএসকে ম্যাচের পর আরও বাড়ে আক্রমণ কটাক্ষ। তার মধ্যে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধোনির মেয়ে 5 বছর জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বৃহস্পতিবার। ধোনি বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না হলেও স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে রাঁচি পুলিশ। তদন্তে নেমে রাঁচি পুলিশ মোটামুটি নিশ্চিত হয় গুজরাটের মুদ্রা গ্রামের ওই কিশোরের অ্যাকাউন্ট থেকেই হুমকি দিয়ে ওই পোস্টটি করা হয়েছিল।